নমস্কার, গুড ইভিনিং। আমি ইলমাস সৈয়দ, আপনারা দেখছেন 7 PM প্রাইম টাইম গ্রাউন্ড রিপোর্ট উইথ ইলমাস সৈয়দ। আর আজ প্রথমেই অবভিয়াসলি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যই রাখতে হবে, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরিহারাদের সঙ্গে বৈঠকে যান। বৈঠকে বসেন, আলোচনা হয়, চাকরিহারাদের বক্তব্য শুনি আমরা। সমস্ত কিছুর নির্যাস কি জানেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আশ্বাসে সমস্ত চাকরি প্রার্থীর চিড়ে না ভিজলেও চাকরি প্রার্থীরা কোথাও একাট্টা হয়ে এই একটি কথায় সায় দিয়েছেন যে কাজে ফেরা তাদের দরকার। তবে কিভাবে কাজে ফিরবেন? তাদের নিয়োগিত বাতিল, পুরো প্যানেল বাতিল। ভারতের সর্বোচ্চ আদালত নির্দেশ দিয়েছে, সেই নির্দেশ অমান্য করার ক্ষমতা আমাদের কারোর নেই, এই দেশের কোনো বাসিন্দার নেই, কোনো নাগরিকের নেই। সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলছেন স্কুলে যান, ছাত্রদের পড়ান। আপনাদের তো কেউ টার্মিনেট করেনি, আপনারা কোনো টার্মিনেশন নোটিশ পাননি, তাহলে স্কুলে যেতে বাধা কোথায়? যান, স্কুলে যান, পড়াশোনা করুন, কাজ করুন, কারো চাকরি যাবে না। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ক্লাস 9, 10, 11, 12 চাকরি যাওয়া 2016 সালের এসএসসি প্যানেলের চাকুরিজীবীদের সঙ্গে বৈঠকে এই বার্তাই দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা এই নিয়ে বিস্তর আলোচনা করব, কিন্তু শুরুতেই শুনে নেব মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলছেন। সুপ্রিম কোর্ট গোটা প্যানেল বাতিল করছে, নিয়োগকে অবৈধ ঘোষণা করছে, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন স্কুলে যান। কেউ তো টার্মিনেট করেনি, টার্মিনেশন নোটিশও পাননি, তাই স্কুলে যান, কাজ করুন। শুনুন। আপনাদের তো কেউ চাকরি টার্মিনেট করেনি এখনো পর্যন্ত, করেছে কি? কোন নোটিশ পেয়েছেন? আপনার বিরুদ্ধে দুর্নীতি না যদি প্রমাণ করতে পারে তো কি আপনাকে কেউ যেতে বারণ করেছে? যান না, আপনি আপনার কাজ করুন না। আপনার কাজ কে বারণ করেছে? আপনারা বাচ্চাদের শিক্ষা দেবেন না? কি বলবেন, কি বুঝবেন? সত্যি আমরাও বুঝতে পারছি না, আপনারাও বুঝতে পারছেন না, এবং কেউই কিছু বুঝতে পারছে না। দেশের সর্বোচ্চ আদালত যখন গোটা প্যানেলটাকেই বাতিল করে দিচ্ছে, গোটা নিয়োগ প্রক্রিয়াকেই বাতিল করছে, তারপর মুখ্যমন্ত্রী বলছেন আপনারা তো টার্মিনেশন নোটিশ পাননি, আপনাদের তো কেউ টার্মিনেট করেনি, স্কুলে যান, কাজে যোগ দিন। অর্থাৎ যাদের চাকরি গেল, যারা চাকরি হারালেন সুপ্রিম নির্দেশে, তারাই আবার কাজে যাবেন। এবার চলুন এক নজরে দেখে নিই এসএসসি 2016 প্যানেলে বাতিল হওয়া শিক্ষক ও অশিক্ষক কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন। মুখ্যমন্ত্রী বলছেন, এক এক করে দেখাবো। প্রথমে 2 মাসের মধ্যে যোগ্যদের চাকরি নিশ্চিত করব, কথা দিলাম। আইনি পথেই চাকরি নিশ্চিত করব, যোগ্যদের সার্ভিস ব্রেক হবে না, নিশ্চিত থাকুন। সরকার আপনাদের চাকরি বাতিলের নোটিশ দেয়নি, আপনারা স্কুলে যান, কাজ করুন, শিক্ষা দিন, দরকার হলে স্বেচ্ছা পরিষেবা দিতে কোনো বাধা নেই, অর্থাৎ ভলেন্টারি সার্ভিসেস, স্ব ইচ্ছায় পরিষেবা দিন। চাকরিহারা শিক্ষক কর্মীরাও এবং শিক্ষকরাও স্কুলে যাবেন, কাজ করবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এহেন বার্তা দিচ্ছেন যখন দেশের সর্বোচ্চ আদালত এই গোটা প্যানেলটাকেই বাতিল করে দিয়েছে। বলছেন কেউ তো টার্মিনেশন লেটার দেয়নি। টার্মিনেশন লেটার তো আর আদালত দেবে না, কমিশন দেবে, রাজ্য দেবে। যেহেতু সেখান থেকে কোনো টার্মিনেশন লেটার পাঠানো হয়নি, তাই স্কুলে যান। আমাদের প্রশ্ন, তাহলে কি সর্বোচ্চ আদালতের রায়কে অমান্য করা নয়? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বকলবে তাই করলেন? না, করলেন না। কারণ ওই যে একটি কথা বললেন, স্বেচ্ছাশ্রম, ভলেন্টিয়ারি, এই ভলেন্টারি কথাটাতেই উনি জোর দিচ্ছেন। বলছেন স্বেচ্ছাশ্রম দিন। আপনি শিক্ষক হিসেবে শ্রম দিচ্ছেন না, আপনি রাজ্য সরকারের নিযুক্ত কর্মচারী হিসেবে শ্রম দিচ্ছেন না, আপনি স্বেচ্ছাসেবী হিসেবে, ভলেন্টিয়ার হিসেবে স্বেচ্ছায় শ্রম দিচ্ছেন, সেটা করুন। কিন্তু তাতে কি এই সমস্যার সমাধান হবে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফ কথা, আপনারা স্কুলে যান। সুপ্রিম কোর্টের একটি রায় বেরিয়েছে, কিন্তু সেটা স্বেচ্ছায় শ্রমদানের অধিকার
কেড়ে নেয় না। স্বেচ্ছায় শ্রমদানের অধিকার তো সকলের আছে। যাদের চাকরি বাতিল হয়েছে তারা এই স্বেচ্ছায় শ্রমদানের আওতায় কাজ করুন। 2 থেকে 3 মাসের মধ্যে শীর্ষ আদালত যে নতুন করে নিয়োগের কথা বলেছে তার মধ্যে আমরা একটা রাস্তা বার করে নেব। ভলেন্টিয়ার হিসেবে কাজের জন্য চাকরিহারাদের উদ্দেশ্যে ঠিক কি বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং কেন এই ভলেন্টিয়ারি সার্ভিসের কথা তিনি বলছেন, শুনুন। আপনারা পড়াশোনা করুন, আপনারা বাচ্চাদের মানুষ করুন, আপনারা সার্ভিসে যান, ভলেন্টারিলি সার্ভিস করুন। কেন আপনারা ভলেন্টারিলি করবেন? তার কারণ আমাদের সুপ্রিম কোর্টে ক্লারিফিকেশনের জন্য যেতে হচ্ছে বলে আইন মোতাবেক আমরা চাই আইন আপনাদের সুরাহা করুক। আর যারা রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করে আমায় গালাগালি দিচ্ছেন তাদের বলবো, আপনারা তো চারিদিকে লোক পুষে রেখেছেন, এই রায় তো আপনারা কলকাঠি নাড়েননি তো। মমতা ব্যানার্জিকে খাস্তা করতে গিয়ে মনে রাখবেন টিচারদের চাকরি কেড়ে নেবেন না, ওদের জীবন যৌবন কেড়ে নেবেন না, যোগ্যদের চাকরি কাড়বেন না, যোগ্য প্রার্থীদের অমর্যাদা করবেন না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু হাইকোর্টের অর্ডার অমান্য করছেন না। খুব ভালোভাবে ভেবে দেখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন অত্যন্ত প্র্যাকটিক্যাল এবং সুকৌশলী পলিটিশিয়ান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী হিসেবে এই রাজ্যে ছিলেন সেই সময় মনে আছে কিভাবে একটি ইস্যু নিয়ে সেই সময় সরকার ফেলে দিয়েছিলেন। সেই মহিলা, সেই নেত্রী এখন একটি লুপহোল বার করেছেন। সেই লুপহোলের নাম স্বেচ্ছাশ্রম কিংবা ভলেন্টারি সার্ভিস। দেখুন, সুপ্রিম কোর্ট খুব সহজভাবে বলে দিয়েছে যে এই 26,000 নিয়োগ অবৈধ, তাই গোটা 2016 প্যানেলটাই তারা বাতিল করে দিয়েছে। এই রায় তারা দিয়েছে। এই রায় কিন্তু সুপ্রিম কোর্টের রায় নয়, এই রায় এর আগে কলকাতা হাইকোর্ট দিয়েছিল। কলকাতার হাইকোর্টের রায়কেই তারা বহাল রাখলো এবং সুপ্রিম কোর্টের ওই 41 পাতার ভার্ডিক্টে পরতে পরতে বলা হয়েছে পুরো প্যানেল বাতিল করার কারণ একটাই, যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা যাচ্ছে না, পৃথক করা যাচ্ছে না। টেবিল কিছু দেওয়া রয়েছে, তবে কমিশনের ডেটা, সিবিআই এর ডেটা, রাজ্যের ডেটা একটাও একটার সঙ্গে মিলছে না। তার উপর অযোগ্যরা, যারা 300 জন অযোগ্যরা অ্যাপিল করেছিলেন যে ওএমআর শিট দেখানো হচ্ছে সেই ওএমআর শিট তাদের নয়, সেই পরিপ্রেক্ষিতেও সুপ্রিম কোর্ট বলেছিলেন যে সেটা ক্ল্যারিফাই করার কিংবা ভেরিফাই করার কোনো জায়গা নেই, কারণ কমিশন ওএমআর শিট নষ্ট করে দিয়েছে। সেই মর্মে দাঁড়িয়ে দেশের সর্বোচ্চ আদালত এই রায় দেয় যে এই মুহূর্তে 2016 পুরো প্যানেল বাতিল। অর্থাৎ রায় দেখলে খুব সহজভাবে বলা হয়েছে যারা 2016 প্যানেলে নিয়োগ পত্র পেয়েছিলেন, নিয়োগ হয়েছিলেন, তাদের সমস্ত নিয়োগ বাতিল করা হলো। অর্থাৎ যারা যারা 2016 নিয়োগে শিক্ষক হয়েছেন তাদের চাকরি গেল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে এলেন লুপহোল। সেই লুপহোলের নাম স্বেচ্ছাশ্রম, ভলেন্টিয়ারি সার্ভিস। বলছেন আপনারা স্কুলে যান, আপনাদের কেউ টার্মিনেট করেনি, আপনারা স্বেচ্ছায় শ্রম দিন, ভলেন্টিয়ারি সার্ভিস করুন, পড়ান। বকলমে যেটা বললেন না, যেটা আমরা কিংবা সাংবাদিক মহল, বিশিষ্ট মহল তারা মনে করছে, সেটা হচ্ছে আপনারা আপনাদের কাজটাই করুন উইদাউট দি অফিসিয়াল ডেজিগনেশন, শিক্ষকের ডেজিগনেশন ছাড়া। মাইনে আপনারা পেয়ে যাবেন স্বেচ্ছাশ্রমের জন্য। সেটা মাইনে না বলে হয়তো অনারিয়াম বলা হতে পারে, যদিও এগুলো সব হাইপোথেটিক্যাল সিচুয়েশন। এগুলো একটাও মমতা বন্দ্যোপাধ্যায় বলেননি। আমরা চেষ্টা করছি এটা বোঝার যে কেন উনি স্বেচ্ছাশ্রমের কথা বলছেন। অর্থাৎ আইনের ফাঁক গলে কিভাবে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে বাঁচানো যায় সেদিকেই টার্গেট মমতার। এই মুহূর্তে রাজ্যের শিক্ষা ব্যবস্থা অত্যন্ত টালমাটাল জায়গায় দাঁড়িয়ে। রাজ্যের শিক্ষা ব্যবস্থা এক প্রকার ধসে পড়তে চলেছে। এটা নতুন করে আর বলে রাখার দরকার নেই আমাদের, আপনারাও জানেন। বারবার দেখিয়েছি, এই গ্রাউন্ড রিপোর্টে দেখিয়েছি, এই চ্যানেলে বহুবার বহু খবরে আমরা দেখিয়েছি এই চাকরি বাতিলের পর ঠিক কি সমস্যা হয়েছিল। কিছু কিছু স্কুলে ঘন্টা বাজাবার লোক নেই, কিছু কিছু স্কুলে শিক্ষকই নেই। যারা শিক্ষকতা করতেন তারা সবাই চাকরি বাতিলের পর
স্কুলে আসা বন্ধ করে দিয়েছেন। এই বেহাল ধুঁকতে থাকা শিক্ষা ব্যবস্থা, যেটা আরেকটু ছোট্ট টোকা পড়লে হয়তো কোল্যাপস করে যাবে, সেই শিক্ষা ব্যবস্থাকে বাঁচাবার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এই ভলেন্টিয়ারি শ্রম কিংবা স্বেচ্ছাশ্রমের কথা উল্লেখ করলেন। আমি কিছু ছবি দেখাবো, আজকে সকালবেলা যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল সেই ছবি দেখাবো, কিন্তু তার আগে আপনাদের আরো একটি খবর মনে করিয়ে দিই। এই যে ছবি, আজ সকালে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, ব্যারিকেড ভাঙার চেষ্টা, ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়লেন চাকরিহারারা, পুলিশ মাইকিং করছে, এই সমস্ত ছবি আজ সকালে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠকে ঢোকার জন্য। কেন? কারণ আজ সকালে ডিপ্রাইভড টিচার্স অ্যাসোসিয়েশন বলে যে সংগঠনটি ইন্ডোরে ঢোকার পাস বিলি করেছিল, তাদের বক্তব্য যারা যারা অযোগ্য তাদের তারা পাস দেননি, তাই সবাই ঢুকতে পারবেন না, শুধু যোগ্যরাই ঢুকতে পারবেন। এবার এই যোগ্য অযোগ্য বাঁচলো কি করে? এই ডিপ্রাইভড টিচার্স অ্যাসোসিয়েশন। এই ডিপ্রাইভড টিচার্স অ্যাসোসিয়েশন কি বকলবে তৃণমূলের কোন সংগঠন? কেউ জানে না। কিন্তু সকালে 26,000 মানুষ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করায় এই সমস্যার সমাধান শুরু হয়। দেখছেন, হুড়োহুড়ি পড়ে যায়, স্ট্যাম্পিড হয়, চাকরি প্রার্থীরা অসুস্থ পর্যন্ত হয়ে পড়েন। তারা এক সময় গিয়ে পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করে। পুলিশ দফায় দফায় মাইকিং করে, পরিস্থিতি সামলানোর কথা বলে, তারপর কোথাও গিয়ে পরিস্থিতি ঠান্ডা হয়। দেখাবো, পুলিশ দফায় দফায় মাইকিং করেছে, শুনুন। দাঁড়িয়ে থাকুন, সামনে গেট ফাঁকা হলে আপনাদেরকে এন্ট্রি দেওয়া হবে। আপনাদের সকলকে রিকোয়েস্ট করা হচ্ছে শান্তভাবে দাঁড়িয়ে থাকুন, সামনে গেট ফাঁকা হলে আপনাদেরকে এন্ট্রি দেওয়া হবে। নির্দিষ্ট জায়গায় ফেরত যাব এবং সাংবিধানিক উপায়ে ফেরত যাব। কোন পাওয়ার খাটিয়ে সিএম এটা করবেন বা কোন সর্বভারতীয় সর্বদলীয় বৈঠক হবে আমরা জানি না, দিল্লিতে কার সঙ্গে দেখা করতে হবে আমরা জানি না, কিন্তু আমরা খুব কষ্ট করে দীর্ঘদিন ধরে প্রায় আমার জীবনে 30-25টা বছর আমি প্রচন্ড পরিশ্রম করে এই চাকরিটা অর্জন করেছি। আমার দিকে আমার বাবা মা তাকিয়ে আছে, আমার ছোট ছেলে তাকিয়ে আছে, ওই মাসির দেখিয়ে এইটা পেয়েছি, এইটা আমরা পেয়েছি ওই মাসির দেখিয়ে। অনুষ্ঠান বয়কট করতে বাধ্য হব, কারণ অযোগ্যকে বাঁচানোর এত প্রচেষ্টা কেন? যেখানে সুপ্রিম কোর্ট তাদেরকে টার্মিনেট করে দিয়েছে, কোনো রকমের কোনো চান্স নেই, তাহলে অযোগ্যদের বাঁচানোর জন্য এখন এত চেষ্টা কেন? আমরা অযোগ্যদের কখনো মেনে নেব না। আজকে কি অযোগ্য শিক্ষক শিক্ষিকারা তারা আমাদের এখানে ক্যাম্পে এসে তারা হামলা করেছে, আমাদের অনেক কিছু পাস তার বস্তা ওরা চুরি করে নিয়ে পালিয়েছে এবং আমরা কেটে রেখে দেবো, একদম কেটে রেখে দেবো, তাদের জন্য আজকে আমরা রাস্তায়। এইটাই ছিল ছবি আজ সকালবেলা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বাইরে। কিন্তু আরেকটা প্রশ্ন উঠছে, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বাইরে চাকরিহারারা প্রশ্ন করছেন যে অযোগ্যদের বাঁচাবার জন্য এত সমস্যা কেন? শুধুই কি অযোগ্যদের বাঁচাবার জন্য? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন একজন যোগ্যরও চাকরি যাবে না। তিনি ভলেন্টিয়ারি টিচিং সার্ভিসেসের কথা বলছেন, তিনি বলছেন স্বেচ্ছাশ্রম দিন। এবার আপনাদের আরেকটা ছোট্ট তথ্য দিই, 32,000 চাকরি বাতিল প্রাথমিকে। সেই নির্দেশ হাইকোর্ট দিয়েছিল, সুপ্রিম কোর্টে তার স্থগিতাদেশ রয়েছে। সেই মামলা যখন আজ শুনানিতে ওঠে বিচারপতির ডিভিশন বেঞ্চে, সেই সময় বিচারপতি এই মামলা থেকে অব্যাহতি দেন। শুধু তাই নয়, এই মামলা ট্রান্সফার্ড হয়ে যায় জাস্টিস টি.এস. শিবগানম, হাইকোর্টের প্রধান বিচারপতি, তার বেঞ্চে। অর্থাৎ এই মুহূর্তে 9, 10, 11, 12 বলুন কিংবা প্রাথমিক বলুন, সর্বত্রই এই নিয়োগ দুর্নীতির জাল ছড়িয়ে রয়েছে এবং সেই জাল এবার আস্তে আস্তে কাছে আসছে। এবং সেই জালের কারণে গোটা সরকারি
শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়তে চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই 14-15 বছরের শাসনকালে দিস ইজ দি বিগেস্ট স্ক্যাম, সবচেয়ে বড় স্ক্যাম। মুখ্যমন্ত্রী বলছেন আইনি লড়াই করবেন, তাতে অভিষেক মনু সিংভির মতো লয়ারদের নিয়ে লড়াই করবেন। সুপ্রিম কোর্ট জানায়নি কে যোগ্য অযোগ্য, সুপ্রিম কোর্টে তারা যাবেন, তার ব্যাখ্যা চাইবে, অনেক কিছু বলছেন। কিন্তু একবারও বলছেন না যে এই দুর্নীতিটা কারা করলেন, কিংবা একবারও দায় নিচ্ছেন না যে তার মন্ত্রিসভায় থাকা একজন মন্ত্রী, তার হাত ধরেই এই দুর্নীতি, এবং সেই দুর্নীতির কারণে আজ 26,000 চাকরি, শিক্ষক, শিক্ষাকর্মী, তাদের চাকরি গেল। আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়াম কানায় কানায় ভর্তি ছিল। মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, সেই ছবিটা দেখাবো। উল্টো দিকে বসার আসনে যারা ছিলেন তারা সদ্য চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা। সকলেই জানতে এসেছিলেন একটি প্রশ্নের উত্তর, রাজ্য সরকারের প্রধান মুখ্যমন্ত্রী, তার অবস্থান কি। বলাই বাহুল্য, একটা চাপা উত্তেজনা তখন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভাকক্ষে। মুখ্যমন্ত্রী বলার আগে মঞ্চে ডাকা হলো বঞ্চিত শিক্ষক সংগঠনের তরফ থেকে মেহবুব মণ্ডলকে। তারা স্পষ্ট জানালেন যতদিন না রিভিউ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে ততদিন টার্মিনেশন লেটার দেওয়া যাবে না। এমনকি তারা প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে রিভিউ পিটিশন করছেন না। কি বলছেন যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের সদস্য মেহবুব মণ্ডল, দেখুন। আমরা যখন গভর্নমেন্টের কাছ থেকে আমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পেয়েছিলাম, আমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারে লেখা ছিল এই ব্যক্তি যদি নিজে কোনো অপরাধ করে তবেই তার চাকরি যাবে। কিন্তু আমরা কোনো অপরাধের সঙ্গে যুক্ত ছিলাম না, আমরা কোনো অবৈধভাবে নিযুক্তির সঙ্গে যুক্ত ছিলাম না, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদেরই চাকরি গিয়েছে, আমাদেরই অধিকার হরণ হয়েছে, আমাদেরই জীবন জীবিকা বিপন্ন হয়েছে। আমরা কোনো দ্বিতীয় পরীক্ষায় দিতে চাই না, অন্তত এই চাকরির প্রশ্নে। আমাদের এই চাকরিতে স্বমহিমায় বহাল রাখার জন্যই আমরা আবেদন করছি এই সভাকক্ষে। এবং আমরা জানি যে একটা কোর্টের ধাক্কা আমরা খেয়েছি, তাই আইনি জটিলতা অনেক, কিন্তু তারপরেও এখনো দুটো স্তর এখনো বাকি আছে। কারণ আমরা আইনের দ্বারা বঞ্চিত হয়ে বলছি ওই আইন আমরা মানতে পারছি না। আমরা তো সুপ্রিম কোর্টে যাবই, যেমনভাবে গিয়েছিলাম রাজ্য সরকারকেও এবং আমাদের নিয়োগ অথরিটিকেও রিভিউ পিটিশনের জন্য যাওয়ার জন্য অনুরোধ করব। সেই দুটো পিটিশন থেকে আমাদের ফিরিয়ে নিয়ে আসার জন্য উপযুক্ত এবং যথোপযুক্ত ব্যবস্থা করতে হবে। এই যে বিচারপতি আছেন তার বেঞ্চে আমরা রিভিউ চাইছি না, সেই সময়টাকে ব্যবহার করতে হবে। এবং আমরা জানি যে রিভিউ টু কিউরেটিভ আমাদের জেতার সম্ভাবনা আছে, এবং সেই যতদিন পর্যন্ত এই প্রক্রিয়াটা সম্পন্ন হচ্ছে না ততদিন পর্যন্ত আমাদের দাবি আমাদের কোনো রকম টার্মিনেশন লেটার দেওয়া যাবে না। চাকরিহারাদের নিয়ে আইনি লড়াইয়ের বার্তা দিচ্ছেন মুখ্যমন্ত্রী, সেটা কিরকম ভাবে সম্ভব? মুখ্যমন্ত্রী বলছেন প্রথমে আমরা সুপ্রিম কোর্টের কাছ থেকে এটা ব্যাখ্যা চাইব, আইনি পথেই আমরা লড়াই করব, দেশের সেরা আইনজীবীরা থাকবেন, রাজ্যের সঙ্গে অভিষেক মনু সিংভি, কপিল সিব্বল, প্রশান্ত ভূষণ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দেবাঞ্জন মণ্ডল, তারা থাকবেন, তাদের সঙ্গে কথা হয়েছে। এক বিচারপতির স্থগিতাদেশ অন্য বিচারপতি বাতিল করে দিচ্ছেন। সুপ্রিম কোর্ট জানায়নি কে যোগ্য আর কে অযোগ্য, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। সুপ্রিম কোর্টের কাছে ব্যাখ্যা চাওয়া থেকে শুরু করে শীর্ষ আদালতে আইনজীবী দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রী বললেন আইনি পথেই তিনি চলবেন। কি বললেন মুখ্যমন্ত্রী, দেখুন। আমরা ক্লারিফিকেশন চাইব, আইনের ধারা অনুযায়ী কাজ করব, আইন মোতাবেক কাজ করব, বাট কারো চাকরি যাওয়াটা আমাদের ধর্ম নয়,
চাকরি ফিরিয়ে দেওয়াটা, চাকরি করে দেওয়াটা আমাদের ধর্ম। আমি এইটুকু শিক্ষক না হলে আমার শিক্ষা ক্ষেত্রটাই টোটাল কোলাপস করে যাবে, বাচ্চারা পড়াশোনা করতে পারবে না। আগে কোর্টে যাব, কোর্টে গিয়ে কোর্টের সিদ্ধান্ত জানবো, কোর্টে ক্লারিফিকেশন নেব। এবার আমরা কাদের নিচ্ছি সেটা বলে দিচ্ছি। আমরা অভিষেক মনু সিংভিকে বলছি, আমরা কপিল সিব্বলকে বলছি, আমরা রাকেশ দ্বিবেদীকে বলছি, আমরা কল্যাণ ব্যানার্জিকে বলছি, আমরা প্রশান্ত ভূষণকেও বলতে বলেছি, এবং তাছাড়াও আরো অনেক লিগাল ফার্ম থাকবে যারা রাজ্য সরকারের হয়ে যোগ্য টিচারদের সমর্থনে আইনের লড়াই করবে। বেশ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমি একটি বেস্ট পাওয়ারফুল প্যানেল ঠিক করব, প্যানেল অফ লয়ার্স যারা গিয়ে রাজ্যের জন্য লড়বে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা গত কয়েকদিনে একবারও বলেননি তা হলো আজকে এই সমস্যার সামনে 26,000 চাকরি প্রার্থী পড়েছেন, যোগ্য চাকরি প্রার্থীরা পড়েছেন কারণ তার সরকার দুর্নীতি করেছে, তার শিক্ষামন্ত্রী দুর্নীতি করেছে, এবং দুর্নীতি যে হয়েছে সেটা সুপ্রিম কোর্ট তার 41 পাতার ভার্ডিক্টের পরতে পরতে মেনশন করেছে। শুধু দুর্নীতি হয়েছে এমনটা নয়, দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতি ধামাচাপা দেওয়ার জন্য যা যা করণীয় সমস্ত কিছু স্কুল সার্ভিস কমিশন করেছে, এবং সেই কারণেই তারা এই ধামাচাপা দেওয়ার প্রক্রিয়া শুরু করার পরেই কে যোগ্য কে অযোগ্য সেই তালিকা বাছাই করা যায়নি। এটা সর্বোচ্চ আদালতের রীতিমতো ভার্ডিক্টে, 41 পাতার ভার্ডিক্টে বলা রয়েছে। এই বৈঠকে অযোগ্য ও যোগ্যদের নিয়েও বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলছেন প্রথমে যোগ্যদের বিষয়টি দেখা হবে, তারপর অযোগ্যদের বিষয়টা তিনি দেখবেন। আগে যোগ্যদের সমস্যা মেটাই, তারপর অন্যদের দেখব, চিহ্নিত অযোগ্যদের সঙ্গে তারপর বসবো, অযোগ্যরা কোন ভিত্তিতে অযোগ্য হলো খতিয়ে দেখব। মানে আই অ্যাম পারপ্লেক্সড, অযোগ্যরা কোন ভিত্তিতে অযোগ্য হলো মানে? আরে দুর্নীতির ভিত্তিতে, টাকা দিয়ে চাকরি কেনার ভিত্তিতে, এবং এই টাকাটা কার? মুখ্যমন্ত্রীর নিজের সম্পত্তি নয়, এটা আমার আপনার করদাতাদের টাকা। উনি খতিয়ে দেখবেন। ঠিক কি বলেছেন শুনুন, তারপর আসছি বিবর্তনে। আগে আমাকে যোগ্যদেরটা ঠিক করতে দিন, তারপরে আমি অন্য কথা বলবো, আমি আবার ডাকবো। আগে যোগ্যদেরটা হয়ে যাক, বাদ বাকি যারা থাকবেন, যাদের অযোগ্য বলা হচ্ছে তাদের বিরুদ্ধে কি কি এভিডেন্স আছে আমি দেখব। সত্যি যদি এভিডেন্স প্রমাণিত হয় তারা অযোগ্য, তখন আমার কিছু হয়তো করার থাকবে না ওই ডিপার্টমেন্টে, কিন্তু সেটা নিয়ে আমরা আলোচনা করব পরে। আগে ফার্স্ট ফেজ যোগ্যদেরটা রক্ষা করা, সেকেন্ড ফেজ কাকে অযোগ্য বলেছে, কেন বলেছে, কি কারণে বলেছে, কোন এজেন্সি তদন্ত করেছে, কি কি কাগজপত্র আছে, টোটালটা দেখব। 2 মাস সাফার করলে 20 বছর সাফার করতে হবে না, আর ওই 2 মাসও পুষিয়ে দেবো। এটা মনে রাখবেন, আমার জীবনে কথা মানে কথা। আমি যদি কাউকে কথা দিই আমি লাস্ট পর্যন্ত সেই কাজটা করে দেখাই। আপনি 2 মাস পুষিয়ে দেবেন বলছেন, কিভাবে দেবেন? নিজের পার্সোনাল অ্যাকাউন্ট থেকে তো চেক কেটে দেবেন না, দেবেন তো সরকারের রাজস্ব থেকে। সেই সরকারের রাজস্ব তো যে পাই পাই হিসেব হয় না, সেটা আমাদের করের টাকায় যায়, আমাদের ট্যাক্সের টাকায়। অর্থাৎ জনগণের টাকাতে আপনি অযোগ্যদের বাঁচাবেন, যোগ্যদের বাঁচান। কিন্তু আপনি বলছেন যে আপনি অযোগ্য যারা, সেটা আবার খতিয়ে দেখবেন তারা কেন অযোগ্য। এটা তো প্রমাণিত যে দুর্নীতি হয়েছে। দুর্নীতির কথা একাধিকবার একাধিক জন স্বীকার করেছে, এমনকি কমিশন স্বীকার করেছে। আপনি তো গোটাটাই গুলিয়ে দিচ্ছেন। আপনি কি বলতে চাইছেন দুর্নীতি হয়নি, চাকরি বিক্রি হয়নি? যদি তাই হয় তাহলে সামনে আনুন সেই সব তথ্য, যেখানে বিরোধীরা আপনাদের বিরুদ্ধে কিংবা আপনার সরকারের বিরুদ্ধে চক্রান্ত করে এই দুর্নীতি সাজিয়েছে। তাহলে আপনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে 41 পাতার ওই ভার্ডিক্টে যেখানে পড়তে পড়তে সুপ্রিম কোর্ট বলছে যে দুর্নীতি হয়েছে এবং সেই দুর্নীতি কভার আপ করার চেষ্টা হয়েছে, কমিশন কভার আপ করেছে, সেগুলো ভুয়ো। চ্যালেঞ্জ করুন,
না, শুধু গরম কথা, শুধু রাজনীতি, আর তার মাঝখান থেকে লুপহোল। এই লুপহোল আগামী 100টি প্রজন্মকে পঙ্গু করে দেবে, তার দায় কে নেবে? মা মাটি মানুষ ছেড়ে দিন, সততার ইমেজে প্রশ্ন উঠেছে। সততার ইমেজ যে নেই সেটা বুঝতে পারছি আমরা। দুর্নীতির জন্য যোগ্য চাকরি প্রার্থীরা চাকরি হারিয়েছেন সেটাও আমরা বুঝতে পারছি। যোগ্য প্রার্থীরা সেই প্রথমে যে বক্তব্য শুনিয়েছিলাম সেই বক্তব্যটা আরো একবার ভালো করে ভাবুন। বলছে অযোগ্যদের বাঁচাবার জন্য কেন এত চেষ্টা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথা শোনার পর তো কোথাও মনে হচ্ছে যে তিনিও অযোগ্যদের বাঁচাবার চেষ্টা করছেন। কেন? কারণ তারা কয়েক লক্ষ টাকা করে দিয়েছিলেন নেতা মন্ত্রীদের, তাই কারণে। কারণ সেই টাকা তো দিয়ে দিয়েছেন, তার বিরুদ্ধে সার্ভিসটাও তো দিতে হবে, তাই কারণে। আম জনতার সেন্টিমেন্ট নিয়ে, টাকা পয়সা নিয়ে, করের টাকা নিয়ে নয় ছয় করার অধিকার আমরা কোনো সরকারকে দিইনি। এবং তিনি হয়তো রাজ্যের মুখ্যমন্ত্রী, কিন্তু তিনি ভুলে যাচ্ছেন আমরা ওনার বস। উনি শেষ কথা নন, আমরা শেষ কথা, আম জনতা শেষ কথা। উনি আমাদের কারণে ওখানে বসে রয়েছেন। ঠিক যেমন এই কথা বারবার এখানে আমি ভারতীয় জনতা পার্টি, সিপিআইএম, কংগ্রেস তাদের জন্য বলি, আজকে ওনার জন্যও বলছি যে ওনাকে মনোনীত করে ওই চেয়ারে বসিয়েছি আমরা, জনগণ। উই আর দ্য বসেস, উই আর হার বসেস। আমরা ওনাদের বস, ওনারা আমাদের বস নন যে আমাদের করের টাকা নিয়ে ওনারা চিনিমিনি খেলবেন আর আমরা চুপ করে শুনবো। তবে এদিনের এই মহাবৈঠক থেকে আইনজীবী তথা সিপিআইএম নেতা বিকাশ ভট্টাচার্যকেও কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। বলছেন তাকে একঘরে করে দিক। নেতাজি ইন্ডোরে চাকরিহারাদের সঙ্গে বৈঠকের মঞ্চ থেকেও আইনজীবী ও সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যর নাম করে মুখ্যমন্ত্রী বলেন কেন মামলা করলেন। দেখুন, তুমি গিয়ে কেন অ্যাপ্লাই করলে? ফার্স্ট কোয়েশ্চেন আমার, whether Vikas Bhattacharya will be isolated or not politically. This is my first question. CPM has to answer why he is cancelling all this list. আজকে বাইরে আমার নামে বড় বড় কথা বলছো, আমি তো করিনি, আমি তো চাকরিগুলো দিয়েছিলাম, আমার সরকার দিয়েছিল। একটা দুটো কাজ করতে গেলে ভুল হতে পারে, সে ভুল সংশোধন করে নেওয়ার জন্য তুমি প্রশাসনকে সময় দাও, তা তো তোমরা দাওনি। রাইট টু মেক ব্লান্ডার্স, নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন ভুল করাটাও একটা অধিকার। যদি কারো ভুল হয়ে থাকে সেই ভুলটাকে সংশোধন করার দায়িত্ব কার? কোর্ট যদি প্রশাসনকে দিত, কোর্ট নিশ্চয়ই কোর্টের কথা মেনে প্রশাসন সেই কাজটা করতে পারত। মুখ্যমন্ত্রী দুর্নীতি করে আমার বাংলার ছেলে মেয়েদের কলঙ্কিত করেছেন। আজকে যারা চাকরি হারা বলছেন তারা সম্পূর্ণভাবে মুখ্যমন্ত্রীর অপকীর্তির ফল। নিজে এইরকম একটা পরিকল্পনা করে দুর্নীতি করে আজকে এই ছেলেদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন। যারা ওর কাছে গিয়েছিলেন তাদের কাছে আমি অনুরোধ করব, ভাই নিজেদের বুদ্ধিবৃত্তি খাটান, আপনাদের ভবিষ্যৎটা। বৈঠক হলো, সারা দিন ধরে অনেক তরজা হলো, অনেক আলোচনা হলো, বিরোধীরা বিরোধীদের মতো কথা বললেন, মুখ্যমন্ত্রী নিজের মতো আশ্বাস দিলেন। চাকরি প্রার্থীরা, চাকরি হারার আলাদার, যারা এই গোটা বিষয়ের মেন স্টেক হোল্ডার, তাদের কি প্রতিক্রিয়া? বৈঠকের পর তারা ঠিক কি কি বললেন শুনুন। মুখ্যমন্ত্রী যা বলেছেন সেই অনুযায়ী আমার কাল থেকে স্কুলে যাব আমরা, এবং লড়াই যেমন চালাচ্ছেন ওরকম চালিয়ে যাব। না, পুরোপুরি কোনো সমাধান হচ্ছে না। উনি হচ্ছে একটা পজিটিভ দিক রেখেছেন, একটা নেগেটিভ দিকও রেখেছেন। যদি পজিটিভ যদি হলো করতে গেলে তো মানে বলছেন যে চাকরি সব পাইয়ে দেবো বা সবার চাকরি থাকবে, যোগ্যদের চাকরি থাকবে। আমাদের সন্তানকে কি খেতে দেবো আমরা জানি না, বিনা অপরাধে আমাদের চাকরিটা খেয়ে নেওয়া হলো। কারোর কোনো দেখো, মুখে বলা একটা আলাদা আর লিখিত বা একটা অর্ডার দেওয়া একটা আলাদা। মুখে তো অনেক কিছু বলে দেয়, কিন্তু অ্যাকচুয়ালি কি হবে সেটা অর্ডার বা লিখিত না হলে আমরা কিছু বলতে পারছি না। হ্যাঁ, উনি বলেছেন ঠিকই, আর আমরা হোপফুলও আছি যেহেতু আমাদের কাছে কোনো উপায় নেই। অর্থাৎ দাঁড়ালোটা কি? দাঁড়ালো আজকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটা মহা বৈঠক হলো, সেখানে চাকরিহারা যারা মেইন স্টেক হোল্ডার্স তারা এলেন, তারা অনেক কিছু বললেন, অনেক কিছু শুনলেন।
অনেক আশ্বাস পেলেন। কিন্তু এই ভলেন্টারি শ্রম কিংবা এই ভলেন্টারি সার্ভিস এটা পার্মানেন্ট সলিউশন তো নয়। একবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা বললেন না যে আমার সরকার দুর্নীতি করেছে তার জন্য আমি দুঃখিত। উনি তো দুর্নীতি করেননি, ওনার এক মন্ত্রী করেছিলেন, তার জন্য ক্ষমা চাইলেন না। কারণ এই সব কিছুর মূল একদম গোড়ায় সেই দুর্নীতি। চাকরি হারাদের প্রসঙ্গে আমরা মেন প্রসঙ্গ থেকে যেন শুনে না যাই, তা হলো দুর্নীতি, 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 ভয়ঙ্কর দুর্নীতি, যে দুর্নীতি এই নিয়োগে হয়েছে। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, কারণ একদিকে চাকরি যাচ্ছে, অন্যদিকে আরো মহার্ঘ হচ্ছে গ্যাস সিলিন্ডার। 50 টাকা বাড়লো গ্যাস সিলিন্ডারের দাম, আর এটা বাড়ালো কেন্দ্র। 2 টাকা করে আবার পেট্রোল এবং ডিজেলে এক্সাইজ ডিউটি বাড়লো। মানে বুঝতে পারছেন, চাকরি দেওয়ার ক্ষমতা নেই, কিন্তু মধ্যবিত্তর হাত পোড়ানোর ক্ষমতা এদের আছে। দাম বাড়িয়ে দিচ্ছে পেট্রোল ডিজেল থেকে শুরু করে গ্যাস সর্বত্র। ভালো থাকবেন কোথায়? আমদানি আথান্নি, খরচা রুপাইয়া। ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর। আপনারা দেখছেন 7 PM প্রাইম টাইম, গ্রাউন্ড রিপোর্ট উইথ ইলমাস সৈয়দ। চাকরি নেই, চাকরি থাকলেও চলে যাচ্ছে, সুপ্রিম কোর্ট চাকরি বাতিল করে দিচ্ছে দুর্নীতির কারণে, রাজনীতির কারণে, নেতাদের কারণে। এর জন্য আমি আপনি দায়ী নয়, এর জন্য দায়ী কারা বলুন তো? দায়ী হচ্ছে তাদেরকে যাদেরকে ভোট দিয়ে আমরা মসনদে বসাই। এবার আমি আপনি ভোট কেন দিই? যে এরা এলে আমাদের একটু উপকার করবে, আমাদের একটু ভালো হবে, আমরা একটু সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারবো। কোথায় কি? রান্নার গ্যাসের দাম আরো বাড়লো, 50 টাকা দাম বাড়ালো সিলিন্ডার পিছু কেন্দ্র। ঠিক শুনলেন, আরো মহর্ঘ হলো রান্নার গ্যাস, সিলিন্ডার পিছু দাম বাড়লো 50 টাকা। দেখবো নতুন দাম ঠিক কত হলো। যারা উজ্জ্বলা গ্রাহক, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা, সেই উজ্জ্বলা যোজনার গ্রাহক, তাদেরও ছাড় নেই। 50 টাকা সিলিন্ডার পিছু এক্সট্রা তাদেরও দিতে হবে। উজ্জ্বলা গ্রাহকদেরও 50 টাকা সিলিন্ডার পিছু দাম বেড়েছে। উজ্জ্বলায় সিলিন্ডার পিছু এতদিন দাম ছিল 500 টাকা, এবার বেড়ে হলো 550 টাকা। আর সাধারণ গ্রাহকরা, তারা এতদিন দিতেন 829 টাকা, এবার দেবেন 879 টাকা। 50 টাকা রান্নার গ্যাসে সিলিন্ডার পিছু দাম বাড়িয়ে দিল কেন্দ্র। কেন বাড়ালো? কেন্দ্র বলছে রুটিন ফেজে ফেজে এরকম তো হতেই থাকে, তাই হলো। কথা আমার নয়, কথা কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক কিংবা হরদীপ সিং পুরী তার। দেখুন হরদীপ সিং পুরী ঠিক কি বললেন। What we have decided, therefore, is that the average price, not the average, the price per cylinder of LPG will increase by 50 rupees. In other words, from 500 it will go up to 550, and the other one will go up from 803 to 853. Now, this is a step which we will review as we go along. As it is, we review these every 2 weeks or 3 weeks. বাড়লো 50 টাকা বাড়লো। কেন্দ্রীয় মন্ত্রী তিনি বলে দিলেন সিলিন্ডার পিছু 50 টাকা সিলিন্ডার পিছু বাড়লো রান্নার গ্যাসের দাম। 829 টাকা ছিল, এখন হলো 879 টাকা। আর এর ফলে আম জনতার বাড়িতেও সমস্যা হচ্ছে, আম জনতার হেঁসেল তাতেও আগুন। গ্রাফিক্সটা সরাবেন প্লিজ। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী আজকে ঘোষণা করে দিলেন 50 টাকা বাড়লো, কিন্তু সমস্যা হচ্ছে, এতে সমস্যা কার হলো? এতে সমস্যা হলো আমার আপনার। মধ্যবিত্তের হেঁসেলে আবার একবার মূল্যবৃদ্ধির কোপ। সেই মূল্যবৃদ্ধির কোপের জেরে
এই 50 টাকা বর্ধিত যে দাম, সেটা কিভাবে আমার আপনার জীবনে প্রভাব ফেলবে বিস্তারিতভাবে সেটাই দেখব। আমার সঙ্গে এই মুহূর্তে আমার দুই সহকর্মী রয়েছেন, ব্যারাকপুর থেকে রয়েছেন দেবপ্রিয় এবং সাধন রুজ রয়েছেন দুর্গাপুর থেকে। আমি প্রথমে সাধনের কাছে যাব। সাধন, কি অবস্থা দুর্গাপুরে? কি অবস্থা দুর্গাপুরের বেনাচিটি বাজারে তুমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছো, সেখানকার গ্রাহকরা, সাধারণ মানুষ এই 50 টাকা দাম বৃদ্ধিকে ঠিক কিভাবে দেখছে? একেবারেই দেখো, আগামীকাল অর্থাৎ মঙ্গলবার থেকে রান্নার যে গ্যাস, সেই রান্নার গ্যাস কিন্তু 50 টাকা করে বাড়লো। অর্থাৎ আমরা এই মুহূর্তে রয়েছি যে বেনাচিতি বাজারে, যে সাধারণ মানুষ তাদের কতটা টান পড়লো সেটাই একবার করে নেব। দিদি, রান্নার গ্যাস আপনি এখন কোথায় বেরিয়েছিলেন? আমি একটু বাজারে বেরিয়েছিলাম, একটু বাজার করার জন্য। সবার মুখে মুখে শুনছি যে এরকম 50 টাকা করে কাল মঙ্গলবার দিন নাকি গ্যাসের দাম বেড়েছে। কতটা অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে? গরিব মানুষদের প্রচুরই অসুবিধা, কেননা মধ্যবিত্ত কি করে খাবে? যেমন সবজির দাম বাড়ছে, ফলের দাম বাড়ছে, ওষুধের দাম বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে, তারা কি করে খাবে? তাদের তো মরণ ছাড়া আর কিছু নেই তাদের। হ্যাঁ, তারা তো অনেকদিন আগে, মানে অনেক বছর আগে অনেক কষ্ট করেছে, ঘুটে জাল দিয়েছে, কয়লা দিয়ে উনুন ধরেছে, এখন তাদের একটু সুখের মুখ দেখেছে। হ্যাঁ, তারা যদি এখন একটু গ্যাস না ধোয়াতে পারে তারা তো কিছু করার নেই না। একেবারেই দেখো, আরও যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। দাদা জানেন, আজকে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার থেকে গ্যাসের দাম বাড়লো, রান্নার গ্যাসের দাম 50 টাকা করে বাড়লো, কতটা অসুবিধার মধ্যে? বাজার করতে এলাম, এই শুনছি কি গ্যাসের দাম বেড়ে গেছে। এটা থেকে খুব জঘন্য, মানে আম জনতা যারা আছে, মোদিজি তো বলেছিলেন ভালো দিন আসবে, কই ভালো দিন আসবে? এইটাই তো আমরা দেখতে পাচ্ছি, গ্যাসের দাম বেড়ে গেছে। একেবারে সাধন, তুমি সঙ্গে থাকো, আমি তোমার কাছে আবারও ফিরবো। একবার সরাসরি আমি কলকাতায় পৃথা দাশগুপ্ত, আমার সহকর্মী, একজন গৃহস্থ, মধ্যবিত্ত গৃহস্থ গৃহিণী, তার সঙ্গে রয়েছেন, একদম তার হেঁসেলে দাঁড়িয়ে রয়েছেন। এই দাম বাড়লে মধ্যবিত্ত হেঁসেলে যে আগুন লাগে, এটা আমরা এমনি এমনি বলি না, সত্যি লাগে। পৃথা, মধ্যবিত্তর হেঁসেলে আগুন লেগেছে, ঠিক কতটা আগুন লেগেছে তোমার কাছ থেকে শুনবো। মধ্যবিত্তের হেসেলে তো আগুন লেগেছে, এবং মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত তাদের বক্তব্য যে এই আগুন কিন্তু মাঝে মাঝেই লাগে, অর্থাৎ উইথ ইমিডিয়েট এফেক্ট। হঠাৎ করে 50 টাকা সিলিন্ডার পিছু দাম বেড়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই একেবারে কপালে চিন্তার ভাঁজ মধ্যবিত্তের। আমি এই মুহূর্তে ঘোষ পরিবারে রয়েছি এবং ঘোষ পরিবারের হেসেলে একটু আমি প্রবেশ করছি। দেখা যাচ্ছে গৃহকর্ত্রী, তিনি কিন্তু যেরকম প্রত্যেকটি গৃহকর্ত্রী তারা ব্যস্ত থাকেন, সন্ধ্যাবেলা ব্যস্ত রয়েছেন। আমি একটু সরাসরি কথা বলবো। গ্যাসের দাম আবার 50 টাকা বাড়লো এবং আজকে রাত্রিবেলা থেকে সেটা কার্যকর হবে। প্রথমেই মনে হচ্ছে ভাগ্যিস আমি গতকাল গাছটা পেয়ে গেছি, অন্তত 1 মাসের জন্য হলো 50 টাকা বাঁচাতে পারলাম। তো এই বাঁচানোতেও যে খুব একটা লাভ হলো তা তো নয়, তার কারণ হচ্ছে আমাকে তো আবার 2 মাস পরে গ্যাস কিনতে হবে। বাজার অগ্নিমূল্য, গ্যাস অগ্নিমূল্য, কি দিয়ে কি হবে সেটা প্রশ্ন থেকেই যাচ্ছে। কখনো গ্যাসের দাম মাঝে কমলো একবার, কিন্তু কমলেও তখন মনে মনে আশঙ্কা বাড়ে, আবার তো বাড়বে, এবার কত বাড়বে। কাজে যখন দাম কমে সেটাও যে খুব ভালোভাবে নিতে পারি সেটাও পারি না, সেভাবেই চলছে আর কি, চালিয়ে যেতে হবে আমাদের। খাওয়াটা তো বাদ দিলে চলবে না, সে মিনিমাম যতটুকু খাবার সেটা খেতেই হবে, সেটুকু রাখতে গেলে গ্যাস যেটুকু খরচা হবার সেটা হবে। কিন্তু সেক্ষেত্রে নিশ্চয়ই বাজেটে বেশ খানিকটা কাটছাট করতে হচ্ছে। সেটা তো হচ্ছে, বাজার অগ্নিমূল্য, সেখানেও কাটছাট করতে হচ্ছে। এবার কাটছাট করে যে বাজারটা আনছি, এবার রান্না করতে গিয়েও সেখানে এবার বাজেটিং করতে হবে। 3 পদ রান্না করা যাবে না, 2 পদ রান্না, প্রয়োজনে 1 পট মিল, এখন যেটা চলে সেভাবেই চালাতে হবে। ফলত এটাই হচ্ছে সার্বিক চিত্র। আমি গৃহকর্ত্রী আছেন, আমি একটু গৃহকর্তার সাথেও কথা বলবো। স্বাভাবিকভাবে আমরা বিভিন্ন জায়গায় গেছি এবং সমস্যার জায়গা এটাই, অর্থাৎ যে হঠাৎ করে, আমি যে প্রথমেই বললাম যে হঠাৎ করে এই যে দাম বৃদ্ধি, সেই দাম বৃদ্ধি কিন্তু বেশ খানিকটা কপালে চিন্তার ভাঁজ ফেলে প্রত্যেকটা পরিবারের। এবং আমি এই মুহূর্তে একটু সুভাষ ঘোষ, যিনি গৃহকর্তা, তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। আবারও হঠাৎ করে 50 টাকা বেড়ে গেল সিলিন্ডারের দাম, এবং আজকে রাত থেকে সেটা কার্যকর হবে। আগামীকাল থেকে সেটা মোটামুটি ভাবে, যেটা 829 টাকায় কেনা হতো, 879 টাকায়। কি বলবেন সার্বিক পরিস্থিতি? বলার কিছু নেই, দাম তো বাড়তে বাড়তে আজকে এখানেই এসে দাঁড়িয়েছে, এর পরেও বাড়বে। একটা সুবিধা, গ্যাসের দাম বাড়লে যে রান্না বান্নাগুলো একটু কম হবে, সেইভাবেই চলতে হবে, আর তো কিছু করার নেই।
কাকে কি বলবো, কোথায় কমবে দাম? দাম বাড়া ছাড়া আর কোনো রাস্তাই তো দেখছি না, সবই বেড়ে চলেছে। মুশকিলটা হচ্ছে আমাদের মতো রিটায়ার্ড লোক, তাদের তো আর ইনকাম বাড়বে না। তাদের এই অল্প টাকায় তাদের সংসার চালাতে হবে। সেইভাবে যদি গ্যাস অন্য অন্য জিনিসের দাম বাড়তেই থাকে তাহলে আমাদের পক্ষে ডেলি লাইফ চালানো খুব মুশকিল। একটা হতাশা আপনার গলায়, যে কাকে বলবো, আমি কোট আনকোট বলছি, কাকে বলবো। একজন রিটায়ার্ড ভদ্রলোক, তিনি বলছেন যে ইনকামের তো কোনো জায়গা নেই, বরং দিন দিন তাদের যে ব্যয় সেটা বেড়েই চলেছে। বাজার অগ্নিমূল্য, আগে 1000 টাকা, এক্সাম্পল হিসেবে বলছি, 1000 টাকা নিয়ে গেলে মোটামুটি ভাবে ব্যাগ ভর্তি করে বাজার করতে পারতেন, তিনি জানাচ্ছিলেন, কিন্তু এখন সেখানে সেইটুকু হয় না, উল্টে গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে। কাকে বলবেন? সত্যি তো কাকে বলবেন? আমরা সাধারণ মানুষ কাকে বলবো? এইখানে মিডিয়াকে বলা যে আপনারা দেখুন, আমাদের কথা বলুন, তাতে যদি কিছু উপকার হয়, তাছাড়া আর কোনো রাস্তা নেই। তো আগেও বেড়েছে, এখনও বাড়ছে। আরে এইসব বাড়া তো সকালে, রাত্রে বাড়লো, সকাল থেকে স্টার্ট, মানে কোনো সুযোগ নেই আপনার, মানে চিন্তা করার কোনো সুযোগ নেই। বেড়ে গেছে, দিয়ে দাও, এইভাবেই চলছে। তো এই গ্যাসের দাম সব জায়গাতেই পড়বে, সব জায়গায় রিফ্লেক্ট করবে। খাওয়া দাওয়া ওই একই কথা বললাম, গ্যাসের দাম বাড়লে একটা সুবিধে, খাওয়া দাওয়াগুলো কমে যাবে, লোকে না খেয়ে আস্তে আস্তে মারা যাবে আর কি। শুধু তো গ্যাসের দাম বাড়ছে এমন নয়, পেট্রোল ডিজেল তার উপর আবার 2 টাকা করে এক্সাইজ ডিউটি বাড়িয়েছে এই কেন্দ্র সরকার। যদিও ইতিমধ্যেই এই এক্সাইজ ডিউটি হয়তো বাজার দরে প্রভাব ফেলবে না, এমনটা তেল কোম্পানি জানাচ্ছে, কিন্তু আগামী দিনে ফেলবে না তারও কোনো গ্যারেন্টি নেই। পেট্রোল ডিজেলের দাম বাড়লে আবার বাজারের সবজির দামও বেড়ে যাবে। এই সমস্ত জাঁতাকলে আমি গৃহকর্তাকে প্রশ্ন করতে চাই, আমি তোমার মারফতে গৃহকর্তাকে প্রশ্ন করতে চাই যে এই সমস্ত জাঁতাকলের মাঝখানে আমরা কি ওই আমদানি আঠান্নি খরচা রুপাইয়াতে গিয়ে আটকে গেলাম না? 8 আনা আমদানি আর খরচা হচ্ছে 1 টাকা। আমদানি আর খরচা হচ্ছে এত, হ্যাঁ, এবং সব থেকে বড় খরচার কোনো লিমিটেশনস নেই। আরেকটা হচ্ছে পেট্রোল ডিজেলের দাম বাড়লে স্বাভাবিকভাবে আরো জিনিসপত্রের দাম বাড়বে। এই যে মূল্যবৃদ্ধি বলা হচ্ছে, বাজারে গেলে আপনি যেটা বলছিলেন যে 1000 টাকা নিয়ে গেলে আগে মোটামুটি ব্যাগ ভর্তি করে কিছু জিনিস, পছন্দের জিনিস আনা যেত, এখন সেটা আনা যাচ্ছে না। তাহলে যাবো কোথায়? কোথায় যাব? যাওয়ার কোনো রাস্তা নেই, এইভাবেই চলতে হবে। কেন কোনো জিনিসের তো আজ অব্দি দেখিনি দাম কমেছে। একবার বেড়ে গেলে কোনো জিনিসের দাম কমেছে বলে মনে হয় না। তার ওপর ওষুধের দাম তো একবারে বেড়েছে, আবার বাড়বে শুনছি। তো কোথায় বাজেট? এখানে কোথায় কোন জায়গায় কোন খাতে কোন বাজেট রাখবে? কিছু করার নেই। রিটায়ার্ড লোকদের খুব করুণ অবস্থা, কারণ ইনকাম তো, ইন্টারেস্ট তো কমতে কমতে প্রায় তলানিতে চলে এসছে। আর বাজারে যারা শেয়ার টেয়ার বোঝে না তাদের পক্ষে আরও মুশকিল। মানে সত্যিই কিছু করার নেই। কি করবেন ভাবছেন? মানে সেক্ষেত্রে যেরকম বাজেটে কাটছাট করেছেন, গ্যাসের দাম বৃদ্ধিতে দেখুন, রান্না না করলে তো খাওয়া হবে না, সেক্ষেত্রে পরবর্তী পরিকল্পনা কি? যদিও খুব মানে হুট করে ডিসিশন এসছে, আগামীকাল থেকে হয়তো ভাবতে পরবর্তী হচ্ছে সোলার সিস্টেমে যেতে হবে। সোলার সিস্টেমে রান্না বান্নার বন্দোবস্ত করতে হবে। সেখানেও তো ইনিশিয়ালি প্রচুর ইনভেস্ট করতে হবে, তাছাড়া কোনো রাস্তা নেই। কারণ আর কোনো জায়গায় যাওয়া যাবে না, কাঠ কয়লা থাকতে হবে। কারণ খুব সুন্দরভাবে উনি বললেন পৃথা, আমি আবার পরবর্তীতে তোমার কাছে ফিরবো, যে এবার হয়তো সোলার সিস্টেমের দিকে আমাদেরকে মুভ করতে হবে। কারণ এই সোলার সিস্টেম হয়তো পরবর্তীকালে আমাদের বাঁচাবে। কারণ রান্নার গ্যাসে তো বেহাল অবস্থা, ইন্ডাকশন যে ব্যবহার করবেন তারও জো নেই। যদি কলকাতায় থাকেন তাহলে কখন যে সিএসসি আপনার মিটার পিছু, ইউনিট পিছু দাম বাড়িয়ে দেবে আপনি ধরতেই পারবেন না। এই মর্মে যায় তো যায় কাহা, করে তো করে কাহা। আমার সঙ্গে দেবপ্রিয় রয়েছে এই মুহূর্তে সরাসরি ব্যারাকপুর থেকে। আমি একবার দেবপ্রিয়র কাছে যাব। দেবপ্রিয় ব্যারাকপুর থেকে রয়েছেন। দেবপ্রিয়, ব্যারাকপুরে আম জনতা, দুর্গাপুরের আম জনতা, তাদের না বিশ্বাস উঠছে। কলকাতার গৃহকর্ত্রী তারা বলছেন হয়তো এবার সোলার প্যানেল ইউজ করতে হবে, তাতে হয়তো একটু মূল্য বৃদ্ধি কমবে। ব্যারাকপুরের ছবিটা ঠিক কেমন? ব্যারাকপুর মানুষের একেবারে নাজেহাল পরিস্থিতি, কারণ হঠাৎ করে কিন্তু এই যে রান্নার গ্যাসের সিলিন্ডার প্রতি 50 টাকা বৃদ্ধিতে অনেকটাই কিন্তু পকেটে টান পড়ছে সাধারণ মধ্যবিত্ত মানুষ।
আমি এই মুহূর্তে রয়েছি এখানে, যারা গৃহিণী, যারা রান্নাঘর সামলায়, তারাই কিন্তু ভালো বলতে পারবে যে কি পরিস্থিতি হবে তাদের সংসারে, কেননা তারাই কিন্তু রান্নাঘরটা সামলায়। কেননা এই 50 টাকা রান্নার গ্যাসের যে সিলিন্ডার প্রতি দাম 50 টাকা বৃদ্ধি হয়েছে, তাতে কিন্তু তারাই ভালো বুঝবে যে কি পরিস্থিতি। আমি এখানে যারা গৃহবধূ রয়েছে তাদের সাথে কথা বলবো যে এই যে হঠাৎ করে রান্নার গ্যাসের সিলিন্ডার প্রতি মূল্য বৃদ্ধি হলো 50 টাকা করে, কিভাবে দেখছেন, কি হবে সামাল? আমাদের খুবই কষ্ট, বা 50 টাকার আমাদের পক্ষে বিশাল কষ্ট। আমরা যে কিভাবে ছেলে মেয়ে নিয়ে সংসার চালিয়ে আমাদের যত কম হয় সেটাই আমাদের ভালো, আর পারছি না। এত কম, এত যদি বাড়িয়ে দেয় তাহলে আমরা গ্যাস কিনবো, আর সংসারে যাবতীয় চাল ডাল কিনবো, না সবজি কিনবো, না মাছ কিনবো, না বাচ্চা কাচ্চা লেখাপড়া শেখাবো, কোন দিকে করবো, না বইপত্র কিনবো। যাই হোক, যে সরকার থেকে যতটা দেয় আমাদেরও তো কিছু কিনতে হয়, তাই নাকি? তাহলে পরে আমরা চাই যাতে গ্যাসের দামটা কমে যায়, তাহলে আমাদের ভালো হবে। ঠিক আছে, আমি আরেকজনের সাথে কথা বলবো যিনি কিন্তু রান্নাঘর সামলায়, গৃহবধূ, কিভাবে সামাল দেবেন এই বিষয়টা? খুবই নাজেহাল অবস্থা। আমাদের গ্যাস কিনতে হচ্ছে, সরকারি স্কুলে বাচ্চাদের পড়াশোনা লেখাপড়ার যাবতীয় জিনিস কিনতে তো নাজেহাল অবস্থা। 50 টাকা এক ধাক্কায় বাড়িয়ে দিলে কি করে চলবে? একটু কমালে সুবিধা হয়। তো আমরা যারা গৃহকর্তা, যারা মূলত রান্নাঘরটা যোগান দেয়, পকেটে খরচা করে হোক, যেভাবে 50 টাকা হঠাৎ করে বৃদ্ধি হলো সিলিন্ডার প্রতি রান্নার গ্যাস, কিভাবে সামাল দেবেন? যারা গৃহবধূ রয়েছে, এখানে আরেকজন রয়েছেন, রান্নাঘর তো সামাল দেন। আমি 50 টাকা যদি বাড়ে তাহলে আমরা কি করে সামলাবো? কারণ আমাদের দিন আনা দিন খাওয়া, তারপরে ছেলেকে মেয়েকে লেখাপড়া শেখানো কষ্টকর, খাতা বই কিনতেই আমরা পারি না, তারপরে মাইনে দিতেই আমরা একেবারে ধন্যবাদ। দেবপ্রিয় আমার সহকর্মী ছিলেন ব্যারাকপুর থেকে। দেবপ্রিয়, গৃহিণীদের কি অবস্থা তা তো দেখলাম। সাধন রুজ আমার সহকর্মী ছিলেন দুর্গাপুর থেকে, এবং পৃথা আমার আরেক সহকর্মী ছিলেন কলকাতা থেকে। আপনাদের তিনজনকেই অসংখ্য ধন্যবাদ, এবং সাধারণ মানুষের বক্তব্যগুলো এত সুন্দরভাবে তুলে ধরার জন্য। সত্যি এটা বুঝতে পারছি, 50 টাকা গ্যাসের দাম বাড়লে মধ্যবিত্তর হিঁসেলে আগুন লাগে। আম জনতা, এদের বাইরে যা লাইভ রিয়াকশন দেখলেন তা তো দেখলেন, এদের বাইরে অসংখ্য আম জনতার সঙ্গে আমরা কথা বলেছি, তারা কি বলছেন দেখুন। সাধারণ মধ্যবিত্তের ক্ষেত্রে তো প্রচুর অসুবিধা, সেটা তো সাধারণ মধ্যবিত্ত যারা সংসার চালায় তারাই বুঝবে, ও কেন্দ্রীয় সরকার কোনোদিনও বুঝবে না, আর বোঝবার মতন ওরা মানসিকতাই নেই ওদের। অসুবিধা তো সবারই হবে, মানে সবাই ছোট বড়দের সবারই অসুবিধা হবে। যখন যা বাচ্চা বাড়িয়ে যাচ্ছে, কোনো নিয়ম নীতি কিছু নেই। গরিব লোক তো মানে মারাই যাবে না খেয়ে, কি হবে? কি বলবো, আর এইভাবেই তো চলছে। তো রেগুলার বেসিসে প্রতিটা জিনিসেরই কোনো জিনিসের দাম আয়ত্তের মধ্যে আর নেই, প্রতিটা ক্ষেত্রে গ্যাসের দাম এত রেগুলার অভ্যাস হয়ে গেছে আর কি আমাদের। এখন মানুষের সেই কষ্ট সেই জায়গায় যাচ্ছে, ঋণ বাড়ছে, ধার করে চলতে হচ্ছে। এই 50 টাকা আমায় বাড়তি তো আমার পাওয়ার কোনো রাস্তা নেই। গ্যাসের দাম একটা নিত্য প্রয়োজনীয় জিনিস, তো নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো যদি এইভাবে দাম বাড়াতেই থাকে তাহলে যে আম জনসাধারণ আছে ওদের পক্ষে খুবই কষ্টদায়ক ব্যাপার হয়ে দাঁড়াবে। কারণ যে হারে জিনিসপত্রের দাম বাড়ছে সে হারে তো এর ইনকাম বাড়ছে না। সো ইনকামের সঙ্গে সামঞ্জস্যতা রেখে যদি বাকি জিনিসপত্রের দামগুলো বিবেচনা করা হয় তাহলে মনে হয় সেটা জনহিতে হবে। মধ্যবিত্ত তো অবলুপ্ত হয়ে যাবে। বর্তমান যে অবস্থা, ওষুধের দাম বাড়ছে, মূল্যবৃদ্ধি, বেকারত্ব, দুটো স্তম্ভ জীবনের, সেটাই এখন ধূলিসাতের পথে। শুধু কি আছে? রাজনীতি, রাজনীতি, রাজনীতি আর রাজনীতি। মধ্যবিত্ত বলে আর কিছু থাকবে না। ধনী ধনী হচ্ছে, গরিব গরিব হচ্ছে। খুবই অসুবিধার মধ্যে পড়া। 50 টাকা কম কথা না, সেই হিসাবে সবাই এই বিষয়টা নিয়ে মানে সচেতন হওয়া দরকার। যারা নিম্ন মধ্যবিত্ত, তারও নিচে যারা, তাদের কি করে চলবে, এটা মানে বর্তমানে দাঁড়িয়ে মানুষের খুবই অসহায় অবস্থার সম্মুখীন। সাধারণ মানুষের পক্ষে খুবই কষ্টকর। এখন তো বেশ সবই গ্যাসে হচ্ছে, এখন তো অনেক কিছু কাঠ কয়লা সবই উঠে গেছে, যার ফলে এখন আমাদের পক্ষেও সম্ভব নয় যে গ্যাস ছেড়ে ওই সব লাইনে আবার যে নতুন করে করা। এবার আপনি ভাবছেন যে রান্নার গ্যাসের দাম বাড়লো 50 টাকা সিলিন্ডার পিছু, সমস্যা হচ্ছে। দাঁড়ান, সমস্যা এখানেই শেষ নয়। পেট্রোল এবং ডিজেল তারও দাম বাড়লো, যদিও সেই দাম বাড়াটা আপনি এই মুহূর্তেই টের পাবেন না,
কারণ পেট্রোল পাম্পে গেলে 15 টাকাই আপনাকে দিতে হবে। তবুও জানিয়ে রাখি 2 টাকা করে এক্সাইজ ডিউটি বাড়ানো হয়েছে পেট্রোলে এবং ডিজেলে। পেট্রোলে এক্সাইজ ডিউটি বেড়ে হয়েছে 13 টাকা, ডিজেলে 10 টাকা। কেন্দ্রীয় মন্ত্রী তিনি এই কথা ঘোষণা করেছেন। তিনি বলছেন রান্নার গ্যাসে ভর্তুকি দিতে গিয়ে তেল এবং গ্যাস কোম্পানিগুলো যে 4,500 কোটি টাকার মতো লোকসান কিংবা লস করেছে সেইটাকে সামাল দেওয়ার জন্যই এই 2 টাকা এক্সাইজ বৃদ্ধি। যদিও তারা এও বলছেন যে তেল কোম্পানিরা জানিয়েছে তারা এই মুহূর্তেই রিটেল প্রাইস বাড়াবে না, অর্থাৎ বাজার দরে এফেক্ট করতে দেবে না। কিন্তু আমাদের প্রশ্ন হলো কোথায় কি? এই সরকারকে বিশ্বাস করবেন? প্রথমে শুনুন হরদীপ পুরী সেন্ট্রাল মিনিস্টার তিনি কি বলছেন পেট্রোল ও ডিজেলের মূল্য বৃদ্ধি নিয়ে। শুনুন। Therefore, the excise duty that you have seen increase is not to go on to the consumer on petrol and diesel. As I kept telling you, that excise increase is intended to compensate the oil marketing companies for the 43,000 crore that they have incurred as a loss on the gas part of it. Now you will say, what will happen to petrol and ধনী ব্যক্তিরা যে 43,000 কোটি টাকা লস করেছে সেটা ভর্তুকি দেওয়ার জন্য 2 টাকা করে তেলে এক্সাইজ ডিউটি বাড়ানো হলো। তেল কোম্পানিরা নাকি মন্ত্রককে আশ্বাস দিয়েছে বাজার দর বাড়বে না, তবে তেল কোম্পানি দাম নির্ধারণ করে না, নিয়ন্ত্রণ করে না। আচ্ছা ভাবুন তো, ভোটের আগে কেন দাম বাড়ে না? সরকার চায় না বলে। এই দাম যে বাড়বে না লিখিতভাবে সরকার দিক, আগামী 1 বছর দাম বাড়বে না, সে আশ্বাস নেই। কিন্তু যে আশ্বাস রয়েছে তা হলো আপাতত বাড়ছে না, 7 দিন পর বাড়বে কিনা কেউ জানে না। কোন দিন হচ্ছে? এমন একদিন হচ্ছে যেখানে বিশ্ব বাজারে সবচেয়ে কম তেলের ব্যারেল পিছু দাম। শুধু তাই নয়, বিশ্ব বাজারের কারণে একাধিক সমস্যায় পড়ছে এই দেশও। আপনি হয়তো ভেবেছিলেন দাম বাড়ছে, চাকরি নেই, ঠিক আছে, কিছু বিনিয়োগ রয়েছে, কিছু সঞ্চয় রয়েছে, পুঁজি তো রইল, সেটাও রইল না। কারণ যদি আপনি স্টক কিংবা শেয়ার মার্কেটে ইনভেস্ট করে থাকেন, আজ দেশের শেয়ার বাজারে, স্টক বাজারে ধস নেমেছে। সোমবার বাজার খোলার সঙ্গে সঙ্গে পড়তে থাকে বিভিন্ন সংস্থার শেয়ারের দর, টেকনোলজি থেকে ইনফ্রা থেকে শুরু করে অটোমোবিল সব শেয়ারের দর। বাজার বন্ধ হওয়া পর্যন্ত পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি। আজকে বম্বে স্টক এক্সচেঞ্জ বিএসইর সূচক সেন্সেক্স ও নিফটি 2 পড়েছে। গত 10 মাসে ভারতীয় শেয়ার বাজারে এটা সবচেয়ে বড় পতন। শুধু ভারতীয় শেয়ার বাজারে নয়, এশিয়ার বিভিন্ন দেশে শেয়ার বাজারে একটি অস্থিরতা তৈরি হয়েছে। গোটা দেশের বাজারে আজ ধস নেমেছে। সোমবার বাজার খোলার সঙ্গে সঙ্গে বিভিন্ন সংস্থার শেয়ারের দর তত্তড়িয়ে পড়ে। বম্বে স্টক এক্সচেঞ্জ তারা বলছে গত 10 মাসে ভারতীয় শেয়ার বাজারে এটা সবচেয়ে বড় পতন। বিশ্ববাজারের কি অবস্থা? বিএসই সেন্সেক্স 3379.19 পয়েন্ট অর্থাৎ 4.48% বিশাল পতনের সাথে 72,632 রয়েছে এবং নিফটি 50 1056.05 পয়েন্ট অর্থাৎ 4% কমে গিয়েছে। অন্যদিকে এশিয়ান স্টক মার্কেটগুলো শুল্কর কারণে বড় ধসের সাক্ষী হয়েছে। হংকং বাজার বড় ধস নেমেছে, 10% কমেছে হংকং স্টক বাজার। একই সঙ্গে চীন, জাপান পর্যন্ত 6% কমেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ভারী পতন। কিরকম? সেখানে এসপি এবং ন্যাসড্যাক 3% কমেছে। ডাও ফিউচার 900 পয়েন্ট কমেছে। বাজার খোলার সঙ্গে সঙ্গে জাপানের নিক্কেই 225 পয়েন্ট কমে গিয়েছে এবং এর কারণ সবাই বলছে ট্রাম্পের শুল্ক সংক্রান্ত ঘোষণার কারণে আন্তর্জাতিক বাজারে এই তীব্র অস্থিরতার সৃষ্টি হয়েছে। স্পষ্টভাবে ভারতের শেয়ার বাজারে এই বিষয়টি বড়সড় নেতিবাচক প্রভাব পড়েছে। সোমবার সকাল থেকে শেয়ার বাজারে ভয়াবহ পতন দেখেছি আমরা। নিমেষের মধ্যে উধাও হয়ে গিয়েছে কয়েক লক্ষ কোটি টাকা। তরতরিয়ে নিচের দিকে নেমেছে স্টক মার্কেটের প্রধান সূচকগুলি। আম্বানি, আদানির মতো বড় বড় ইনভেস্টার্স, ব্যবসায়ীরা কয়েক হাজার হাজার কোটি টাকার লোকসান দেখেছে আজকে। বাজার ধসছে। কারণ দূর মার্কিন মুলুকে বসে থাকা একজন মানুষ তিনি ভেবেছেন যে না, আর ওপেন ইকোনমি রাখা চলবে না, পারস্পরিক ট্যারিফ ট্রেড শুল্ক আরোপ করতে হবে এবং তার কারণে নিজের দেশের তো ক্ষতি করছেনই, তার সঙ্গে বিশ্বের বাকি 10টা দেশেরও ক্ষতি করে যাচ্ছেন। এই দেশে এই মুহূর্তে দাঁড়িয়ে আরো মহার্ঘ তেল এবং গ্যাস, তার সঙ্গে 26,000 মানুষের চাকরি নেই। এর থেকে আর বড় কলিযুগ কাকে বলবেন?
আজ এই পর্যন্তই। যাওয়ার আগে একটাই কথা বলবো, ভাবুন কোন সময়ে আমরা আছি। এমন একটি সময় আছি যেখানে চাকরি সরকারি হলেও তার স্থায়িত্ব নেই, কোনো গ্যারেন্টি নেই, জিনিসপত্রের দাম যখন তখন বেড়ে যেতে পারে। আর আমেরিকার প্রেসিডেন্ট কি করলো, আমাদের সুসম্পর্কের পরেও আপনাকে গ্যারেন্টি দেবে না ফ্রি অ্যান্ড ফেয়ার লাইফস্টাইলের, কারণ আপনার বাজার, আপনার দেশের বাজার যে কোনো মুহূর্তে ধসে যেতে পারে। ভালো থাকবেন, ভালো রাখবেন, জয় হিন্দ।